কাজে আমি তোমরা ওখানে যেও না, ও- ও জায়গা ভালো না। হঠাৎ দুপ করে একটা প্রচন্ড জোরে শব্দ হলো। তখন আমি আমার সেই ব্যাগে থাকা পিস্তলটা হাতে নিলাম। তারপর আমি সেই নরপিশাচটার দিকে একের পর এক গুলি চালাতে লাগলাম। আমি নীল, পেশায় প্যারানর্মাল রিসার্চার। অবিশ্বাস্য ঘটনার বিবরণ খুঁজে বেড়াই। সাথে এক বন্ধুও থাকে, নাম জয়। মানুষের মুখে বলা ভয়ঙ্কর জায়গাগুলিতে আমরা রিসার্চ করি। কোনো বার কোনো ভয়ঙ্কর কিছুরও সামনা করতে হয় আমাদের। আজ হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফোনটা রিসিভ করি। কিরে জয়, আজের খবরটা শুনেছিস? কার্শিয়াং ডাউহিলে নাকি ভুতুড়ে কাণ্ডে অনেক মানুষ মারা যাচ্ছে। বলিস কি নীল, এগুলো আদেও কি সত্যি? যেহেতু শুনেছি ওটা নাকি খুব ভুতুড়ে একটা হিল, তাই জঙ্গলে কোনো কারণে কোনো মৃত্যু হলে সবাই ভাবে হয়তো কোনো প্রেতাত্মাই মেরেছে। আমার মনে হয় না এগুলো সত্যি বলে। বেশ অনেক দিন পর আমরা একটা নতুন রিসার্চের সুযোগ পেয়েছি জয়। এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না কিন্তু। তুই ঠিকই বলেছিস। তাহলে চল, আজ আমরা সকাল সকালই হিলের উদ্দেশ্যে রওনা দেব। ওকে চল। কথা মতো সকালের খাওয়া দাওয়া শেষ করে দরকারি জিনিসপত্র যেমন ক্যামেরা, খাবার দাবার, লাইট, দড়ি ও একটা পিস্তলও সাথে নিলাম। সব দরকারি জিনিসপত্র নিয়ে আর গুছোতে গুছোতে দেখলাম বাড়ির সামনে জয় গাড়ি নিয়ে হাজির হয়েছে। নীল, নীল, তাড়াতাড়ি আয়, আমাদের আবার অনেকটা পথ যেতে হবে। বৈকালের মধ্যে আমাদের কিছুটা অন্তত এগুতেই হবে। জয়ের ডাক শুনতে পেলাম। জয়, আমি চলে এসেছি, চল তাহলে এগোনো যাক। গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলো। আস্তে আস্তে বিকাল নেমে এলো। তখন আমাদের গাড়ি প্রবল বেগে ছুটে চলেছে জনমানবহীন রাস্তা দিয়ে। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। হিল এখনো প্রায় 10 কিলোমিটার দূরে। কিছুটা দূরে যেতে না যেতেই একটা শব্দে গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। সামনে কিছুটা দূরে একটা ছোট টোং দেখতে পেলাম। টোংটির মধ্যে একটা ছোট বাতি জ্বলছে। নীল, আমি একটা দূরে চায়ের দোকান দেখতে পাচ্ছি। টিন টিন করে একটা আলো জ্বলছে। কিন্তু এত জনমানবীর নিঝুম একটা জায়গায় এই দোকানটা কি একটা অদ্ভুত ব্যাপার না? বৃষ্টির সময় গাড়ি চালানো ঠিক হবে না, এই ভেবে আমরা চায়ের দোকানে গেলাম। ঝিরিঝিরি বৃষ্টিতে পরিবেশটা আরো নিঝুম হয়ে এলো। দাদা, একটা চা দিন তো। দোকানের ভেতর থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তিনি আমাদের হাতে দুটো চা দিয়ে বলল, তো তোমরা কোথা থেকে আসছো? কোথায় বা যাবে? দাদু, আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা কার্শিয়াং হিলের পথে রওনা দিয়েছি। রাস্তায় অনেক বৃষ্টির কারণে দাঁড়াতে হলো। কথাটা শুনে দাদু একটু অবাক হলো। অদ্ভুতভাবে বলল, কার্শিয়াং হিল? তোমরা ওখানে যেও না, ও- ও জায়গা ভালো না। ওই জায়গায় আজ পর্যন্ত যে যে গেছে কেউ বেঁচে ফিরতে পারেনি। তোমরা ফিরে যাও। ওখানে 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 তোমরা যেও না। দাদুর কথা শুনে আমাদের ওখানে যাওয়ার আগ্রহ আরো বেড়ে গেল। এই ভেবে আনন্দিত হতে লাগলাম আমরা যে আমরা হয়তো নতুন একটা জিনিসের রিসার্চ করতে পারবো। না না দাদু, আমাদের আজ ওখানে যেতেই হবে। চা শেষ করে আমরা গাড়ির দিকে এগোলাম। না না, তোমরা ওখানে যেও না। আমার কথাটা তোমরা একবার শোনো, তোমরা ওখানে যেও না। আমরা গাড়িতে এসে পৌঁছালাম এবং গন্তব্যের পথে রওনা দিলাম। দেখলাম সেই বৃদ্ধ মানুষটি তখনও বলে যাচ্ছে, তোমরা ওখানে যেও না, যেও না তোমরা ওখানে। বৃদ্ধ মানুষটির কথাই আমরা সেরকম কান দিলাম না, কারণ আমরা এমনিতেই সেই স্থানটিকে দেখার জন্য খুব আগ্রহী হয়েছিলাম। আমরা আবারও কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা করলাম। বৃষ্টি তখন ছেড়ে গেছে। নিস্তব্ধ রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। নীল,
আমরা আজ পর্যন্ত অনেক রিসার্চ করেছি, কিন্তু এই জায়গাটার মতো অন্য জায়গাগুলি এত ভয়ঙ্কর ছিল না। হ্যাঁ জয়, তুই ঠিকই বলেছিস। সন্ধ্যের পর অন্ধকারে আমরা কার্সিয়াং হিলে এসে পৌঁছালাম এবং গাড়িটাকে একটি জায়গায় রেখে আমরা জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। সারা বিকাল গাড়ি চালানোর কারণে আমরা একটু আলান্ত ছিলাম, তাই আমরা ভাবলাম জঙ্গলের কোনো একটা জায়গায় রেস্ট নেব। পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। এই জঙ্গলে সূর্যের আলো এসে পৌঁছায় না, জঙ্গলটা এতটাই ঘন। এক অদ্ভুত নিস্তব্ধ ছমছমে পরিবেশ। হাঁটতে হাঁটতে আমরা জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছেছি। হঠাৎ ঘন অন্ধকারের সামনে থেকে কেউ একজন আমাদের দিকে আসছে তা দেখতে পেলাম। সে যেই হোক না কেন, খুব দ্রুত আমাদের দিকে আসতে লাগলো। আমরা দেখতে পেলাম এক অদ্ভুত ব্যক্তি, সাধুর বেশে তার চুলগুলো এলোমেলো, পরনে ছেঁড়া বস্ত্র পরিধান সেই ব্যক্তি। অতি দ্রুত সে চলে যেতে লাগলো। সাধু বাবা, দাঁড়ান, আপনি এত রাতে দ্রুত কোথায় যাচ্ছেন? সাধু বাবা আমাদের দেখে সেখানেই দাঁড়ালেন। দেখতে পেলাম সাধু বাবা খুব ভয়ের মধ্যে রয়েছে। তার সারা শরীর বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। সাধু বাবা, আপনি ভয় পাচ্ছেন কেন? তোমরা কে? কোথা থেকে এসেছো? বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, এখানে আর ফিরে এসো না। ও প্রচুর ভয়ঙ্কর, কাউকে ছাড়বে না, ও কাউকে নয়। মানুষকেও চিবিয়ে চিবিয়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে মাংস খাবে, ও রক্ত পান করবে। গাছের ওপর থেকে ভয়ঙ্কর শব্দে বিভৎস তার চেহারা নিয়ে নিচে নেমে আসবে সে। যারা এই জঙ্গলে রাতের পর এসছে তাদের বিভৎসভাবে মরতে হয়েছে। বড় বড় নখ ওর, বড় বড় দাঁত, ওর এক খাবলে হৃৎপিণ্ড উপড়ে ফেলবে ও। যদি বাঁচতে চাও তাহলে এখনই এখান থেকে ফিরে যাও, না হলেও কাউকে ছাড়বে না। সন্ধ্যার পর এই জঙ্গলে কারো কানে যদি সেই বিভৎস শব্দ ভেসে আসে তাহলে তার মৃত্যু অবধারিত, তাকে কেউ বাঁচাতে পারবে না। তোমরা বাঁচতে চাইলে ফিরে যাও। নরপিশাচ ও খুব ভয়ঙ্কর, কাউকে ছাড়বে না। অনেক বড় সাধু সন্ন্যাসীরা এসেছিল, কিন্তু তারাও বেঁচে ফিরতে পারেনি। এখনও বলছি, যদি মরতে না চাও ফিরে যাও তোমরা। এই বলে সাধু বাবা এখান থেকে দ্রুত গতিতে চলে গেলেন। সাধু বাবার কথা আমরা অমান্য করে জঙ্গলের আরো ভেতরে প্রবেশ করলাম। জয়, দেখ ওই দূরে একটা কুটির দেখতে পাচ্ছি, চল আমরা ওখানে যাই। নীল, কিন্তু কার্সিয়ানের এই ঘন জঙ্গলে কুঠিরটি কি কারণে থাকতে পারে? এই কথোপকথন চলতে চলতে আমরা কুটিরটির কাছে গেলাম। আমরা কুটিরটির ভেতরে গিয়ে দেখলাম ওখানে হোমযজ্ঞের সামগ্রী, কাঠ, কয়লা সেখানে রাখা আছে। বুঝতে পারলাম এই পথে সাধুদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, তিনিই হয়তো এখানে যজ্ঞ করতেন। ভেতরে গিয়ে বসতে না বসতেই আমাদের চোখ লেগে যায়। হঠাৎ দুপ করে একটা প্রচণ্ড জোরে শব্দ হলো। শব্দ শুনতে পেয়ে জয় তখন বলল, নীল, দেখ, প্রচণ্ড জোরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পেলাম। কিন্তু এত জোরে কি বা পড়বে? চল আমরা গিয়ে দেখি। বাইরে গিয়ে দেখলাম সেখানে আর কিছুই নেই। তাহলে কি পড়ার শব্দ শুনতে পেলাম আমরা? হঠাৎ দেখতে পেলাম কিছু একটা প্রকাণ্ড গতিবেগে আমার দিকে এগিয়ে আসছে। অন্ধকারে তারে ভালো করে দেখা যাচ্ছিল না। জয়, দেখ, কিছু একটা আমাদের দিকে প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসছে আস্তে আস্তে। তাড়াতাড়ি পালা এখান থেকে। আমরা প্রাণপণে দৌড় দিলাম, কিন্তু পালাবার সময় সেই অদ্ভুত জিনিসটা একটা আওয়াজ করতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সেই আবহ প্রাণীটা সেখান থেকে উধাও হয়ে গেল। জয়, জয়, জিনিসটা দেখ, ওখান থেকে চলে গেছে। আমাদের পেছনে ওই জিনিসটা নেই। কিন্তু এই ভয়ঙ্কর জিনিসটা কি? কিছুটা পর যেতে না যেতেই সামনে একটা বিরাট বড় বটগাছ দেখতে পেলাম। হঠাৎ দেখতে পেলাম সে বিকট একটা শব্দ নিয়ে গাছ থেকে সেই বিভৎস প্রাণীটি ভয়ঙ্কর চেহারা নিয়ে নেমে আসছে। হঠাৎ সে বট গাছ থেকে জয়ের উপর ঝাঁপিয়ে পড়ল।
আমার চোখের সামনে সে ভয়ঙ্কর জিনিসটি জয়কে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলো। জয় তখন যন্ত্রণায় ছটফট করতে লেগেছে। সে তার ধারালো নখ দিয়ে জয়ের শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমাকে মেরে ফেলবে। আহ আহ নীল, তুই এখান থেকে পালিয়ে যা, আর ফিরে আসিস না, না হলে তোকেও মেরে ফেলবে। তুই পালিয়ে যা। না জয়, আমি তোকে সেটা কোথাও যাব না। আজকে আমার হাত থেকে নরপিশাচকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন আমি আমার সেই ব্যাগে থাকা পিস্তলটা হাতে নিলাম। তারপর আমি সেই নরপিশাচটার দিকে একের পর এক গুলি চালাতে লাগলাম, কিন্তু সেই নরপিশাচটার কিছুই হলো না। না নীল, তুই এখান থেকে পালিয়ে যা, না হলে ও তোকেও মেরে ফেলবে। তাড়াতাড়ি চলে যা, পালিয়ে যা এখান থেকে। কেউ বাঁচাতে পারবে না। রক্ত খাবো, রক্ত খাবো আমি। এই কষ্ট স্বর শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তারপর আমি প্রাণপণে দৌড়তে লাগলাম। পেছন থেকে শুনতে পেলাম সেই ভয়ঙ্কর আওয়াজ। কোথায় পালাবি আমার কাছ থেকে? তুই বাঁচতে পারবি না। দেখলাম সেই নরপিশাচটি আমার দিকে ছুটে আসছে। আজ পর্যন্ত কোনো মানুষ ওর হাত থেকে বাঁচতে পারিনি। মনে পড়ে গেল সে হাতে থাকা বন্দুকটির কথা। তাতে এখনো দুখানা গুলি বেঁচে আছে। আমি জানতাম সেই পিশাচটিকে বন্দুকের গুলি দিয়ে মারা সম্ভব নয়। সেই নরপিশাচের অট্ট হাসিতে জায়গাটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। যাও করে আজকে আমাকে এখান থেকে বাঁচতেই হবে, যাও করে আজকে আমি বাঁচবই। তখন আমার মনে পড়লো আমার হাতে থাকা সেই বন্দুকটার উপর, তার ভেতরে এখনো দুটো গুলি পড়ে আছে। আমি চালিয়ে দিলাম সেই দুটো গুলিও সেই পিশাচটার দিকে, কিন্তু তার কিছুই হলো না। তোর এই তুচ্ছ বন্ধুকে আমাকে মারতে পারবে না। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তখন প্রচন্ড গতিতে ছুটে চলেছি। হঠাৎ একটা বড় পাথরে হোঁচট লেগে পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে সাথে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে এলো তখন চারদিকে তাকিয়ে দেখলাম সেখানে আর কেউ নেই, শুধু ধুধু করছে চারদিকে জঙ্গল। তখন সকাল হয়ে এসেছে। ভাবছিলাম দিনের বেলায় এই জঙ্গলে কতটা শান্ত, তবে রাতে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা আমি যদি কালকে রাতে না আসতাম এখানে, তাহলে আমি জানতে পারতাম না। সেই সাধু বাবার কথা আমরা না শুনে যে কত বড় ভুল করেছি সেটা একমাত্র আমিই জানি, কারণ আমি আমার সবথেকে কাছের বন্ধু জয়কে হারিয়েছি আজ। আমি বুঝতে পারলাম কাল সাধু বাবা আমাদের একটা কথা বলতে ভুল করেছে, সেই নরপিশাচটি কোনো সেন্সলেস পড়ে থাকা মানুষকে মারে না।